যে সুর আমি করতে পারি ঠিক কথা, তাই বলে ছবি। কিন্তু তখন মানে মিস্টার অরোরা স্যার, আমি স্যার বলি, ওনার সাথে আজও আমার যোগাযোগ আছে। আমি ভীষণ কৃতজ্ঞ ওনার কাছে। উনি আমাকে বলেছিলেন না না তুমি কাজটা করো। আমার প্রথম ছবি ফেরা। এই যে চলাপথ, এই স্ট্রাগল করা, এই ভালো লাগা ভালোবাসা সবকিছু নিয়েই তো মানে এতটা আশা। এই জার্নির পথে কোনো কিছু, এমন কিছু কি এসেছে জীবনে যেটা খুব খারাপ লেগেছিল বা সেটাতে মনোকষ্ট পেয়েছিলেন এরকম? দেখো, খারাপ লাগা তো থাকেই সবকিছুতে, সবারই অনেক খারাপ লাগার মতো সিচুয়েশন সকলের জীবনে থাকে। তো আমি এরকম খারাপ লাগা আমার জীবনে অনেক আছে, কিন্তু আজকে যদি আমি সেগুলো ধরো শেয়ার করি তাহলে পরে খারাপ লাগাগুলো যাদেরকে কেন্দ্র করে, খারাপ লাগাগুলো আমি শেয়ার করতে বলছি না, বলছি একদম অনেক খারাপ লাগা এসছে। ওই যে বললাম, যখন ও স্ট্রাগল করছে, যখন আমরা খুব স্ট্রাগল করছি, তখন নানা রকম কথাবার্তা, অনেক সময় নানা রকম কথা, নানা টিপ্পনি, হ্যাঁ এগুলো কষ্ট দেয়, এগুলো ভীষণ কষ্ট দিয়েছে। রিপার্টেশন প্লাস ধরো আমি ভীষণ যখন ও কাজের জন্য খুব স্ট্রাগল করছে, সেই স্ট্রাগলটা তো আমারও একটা অনেক বড় স্ট্রাগল। আমার ছেলে তখন খুব ছোট, তাকে স্কুলে ভর্তি করা, তার পড়াশোনাও করাতে হবে। আমি চেয়েছিলাম যে তাকে অন্তত একটু অন্যরকম করে মানুষ করব। তো সেইগুলো একটা তার জন্য প্রচুর প্রচুর স্ট্রাগল। তখন কিন্তু মানে লোককে বলতে না, মানে আমি বলবো, যখন জিজ্ঞেস করতো যে গার্জিয়ানরা হয়তো ছেলেকে স্কুলে নিয়ে গেছে, ওর বাবা কি করে, কি বলবো, মানে ছবির জন্য চেষ্টা, মানে নৈহাটির লোকজন সিনেমা করতে যাচ্ছে, মানে এরকম ব্যঙ্গ। তো সেই যন্ত্রণাগুলো তো প্রচুর নিয়ে চলেছি। আবার যখন দেখো ছবিটা যখন ও ছবি প্রমাণিত হয়ে গেল যে ও করছে, ওর একটার পর একটা ছবি রিলিজ হচ্ছে, তখন আবার ওই পাড়া দিয়ে হাঁটতে গেলে আমার মনে হয়েছে যে এখন তোরা ভাবে যে না কাজটা হয়েছে। তখন ওই না পাওয়ার, এখনো অনেক যে যন্ত্রণাগুলোকে আমি মানে যা পেয়েছি তার আনন্দ দিয়ে ভুলে রাখার চেষ্টা করি, যে যা পাইনি ভুলে যাও, পেয়েছিও তো অনেক। আমি যা পেয়েছি তার থেকে না পাওয়া, বা আমি যতটা আনন্দ পেয়েছি তার থেকে কষ্ট পাওয়ার পরিমাণ আমার অনেক কম। তাহলে এই জীবনে এইগুলো নিয়ে মানে মোটামুটি বেশ আনন্দেই আছে। হ্যাঁ, এখন তো সত্যি কথা ভালো লাগে মানে কাজ করতে করতে ধরো আমারও 15টা ছবি হয়ে গেল। 15টা ছবির মানে প্রত্যেকটা ছবির একটা করে অভিজ্ঞতা বাড়লো। বম্বেতে ধরো এই কিছুদিন আগে কাজ করে এলাম উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, আমি সমস্ত মানে আমার যারা প্রিয় সিঙ্গার তাদের সঙ্গে মানে কুমার শানুকে নিয়ে যখন আমি কাজ করছি, সেটা আমার কাছে একটা বিশাল পাওয়া। যখন প্রথম শানের সঙ্গে কাজ করছি প্রথমবার, তারপরে তো শান অনেক কাজ করেছে, আমার প্রথমবারটা মনে হলো যে আমি ব্লেসড, ঈশ্বরের কত আমাকে ভালোবাসে। আমি শানের সঙ্গে কাজ করছি, জাভেদ আলী মতো একজন আর্টিস্টের মানে সিঙ্গার যখন আমার সাথে কাজ করছে, তখন এগুলো অনেক পাওয়া অনেক ভালো লাগা। এখানেও যখন রূপঙ্কর দা, আমি বেসিক্যালি রূপঙ্কর দার খুব গানের ফ্যানও, তো রূপঙ্কর দা, জোজো, এদের কিন্তু আমি ফ্যান ছিলাম যখন আমি কাজে আসিনি। শুভমিতা, তাদের সাথে ওঠা বসা, কাজ করা, সেই যে একটা
চরম আনন্দ, সেগুলো বিরাট। মানে সেগুলো দিয়ে সব খারাপটাকে ভুলে থাকা, এটাই জীবন, এভাবেই চলছে। একদম। এখন তো ছেলের বউ এসে গেছে আমার, তাই? হ্যাঁ, ছেলের বিয়ে হয়ে গেছে। ছেলের বউ আমার অ্যাকচুয়ালি সেও একজন সেলিব্রিটি। ও হচ্ছে ইষ্টি কুটুমের সেকেন্ড বাহা। ওই তো বাহামণি সুদীপ্তা খুবই ভালো মেয়ে। ও আসার পর যেন আমার জীবনটা আরো ভালো হয়েছে, মানে আনন্দ হয়েছে। আমার একজন বন্ধু, মানে সত্যি কথা বলতে এতদিনে আমি আমার পরিবারে একটা বন্ধু পেলাম, কারণ ও আমারটা খুব বোঝে। আমার মেয়ে তো নেই, মেয়ে হলে মাকে খুব বোঝে, ছেলে তো বড় হওয়ার সাথে সাথে ছেলে অন্যরকম বাইরের জগতে ওরা যত যায় তত একটু মাকে খুব ভালোবাসে, কিন্তু সবসময় তো মা মা করাটা তো ছেলেদের স্বভাব নয়। কিন্তু আমার বৌমা ভীষণ ভালো একটা মেয়ে। ও এত ডাউন টু আর্থ, এত মানে কি বলবো, ভীষণ ভালো মেয়ে। আর ওকে পেয়ে মানে আমার জীবনটা যেন মনে হয় আরো ধন্য হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের 3 ছেলে মেয়ে বলি আমরা, মানে আমি, আমার বোন, আমার ভাইয়ের বউ, 3 জনেরই আমাদের 3 ছেলে মেয়ে। কেন না, আমার ভাইয়ের বউ তার কাছেও, মানে আমাদের 3 জনের মধ্যে আমার ছেলে বড়, তারপরে বোনের মেয়ে মেজো, আর ছোটটা হচ্ছে ভাইয়ের মেয়ে ছোট। তো আমরা কখনোই বলি না এইভাবে, আমরা বলি আমাদের 3 ছেলে মেয়ে, আর আমাদের ছেলেমেয়েরাও বলে আমাদের 3টে মা। তো আমাদের পরিবারের মানে এইরকমই বন্ডিংটা এরকম। আমার জামাইও ভীষণ ভারতে, মানে না বোনের মেয়ে, হ্যাঁ, ও বোনের মানে মেয়ে দিল্লিতে আছে, ও আইআইটিতে ও রিসার্চ করছে ক্যান্সারের উপরে। আর আমার জামাই ও নেভিতে আছে, মার্চেন্ট নেভিতে। তো ও ভীষণ ভালো ছেলে, মানে আমি সত্যি খুব ব্লেসড যে বউ জামাই সব এত ভালো। ওদের সাথে আমি পুরো বন্ধু, জানো তো, মানে আমি একটু শাশুড়ি ভাব নেওয়াটা আমি কোনো কালেই পছন্দ করি না। আমার ভাইয়ের বউয়ের সাথেও আমার, মানে আমি কখনো ভাইয়ের বউ আমাকে কারোর কাছে বলে না যে আমি ননদ, ও সবসময় বলে আমার দিদি। আর যারা জানে যে ওর দিদি নেই, ও একটাই মেয়ে, ওর এক ভাই এক বোন, ও ওকে বলে তোর দিদি, কিরম দিদি, তোর দিদি ছিল। আমি বলি আমি ননদ, বলে না ননদ না, আমার দিদি। মানে আমাদের এরকমই সম্পর্ক গুলো। তো এবার একটুখানি আমাদের শেষ দিকে চলে আসা, একটু অন্যরকম প্রশ্ন, এক কথায় হ্যাঁ বা না, আপনার জীবনে আপনার জীবন সাথীকে পেয়ে আপনি কতটা খুশি? পুরোটাই খুশি। আপনার এই যে জগৎটা, অভিনয় জগতে ভালো লাগার অভিনেতাদের মধ্যে তুলসী চক্রবর্তী বেশি না ছবি বিশ্বাস বেশি? এই মরেছে এটা বলা, খুব দুজনেই আমার ভীষণ ভীষণ প্রিয়, দুজনেই। তবু একজন তো একটু বেশি কম থাকে, সেরকম তুলসী চক্রবর্তী। আর যারা হাসান, যেমন রবি ঘোষ আর অনুপ কুমার, এদের মধ্যে কি? রবি ঘোষ। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার অবশ্যই। সুচিত্রা সেন না সুপ্রিয়া? সুপ্রিয়া। অপর্ণা সেন আর উত্তম কুমারের জুটি না সুচিত্রা সেন উত্তম কুমারের জুটি, প্রিয় কোনটা? না, জুটি উত্তম সুচিত্রার প্রিয়, কিন্তু অপর্ণা সেন আমার খুব প্রিয় অভিনেত্রী। সাবিত্রী চ্যাটার্জি না সুপ্রিয়া দিদি? সাবিত্রী চ্যাটার্জি। আর পাহাড় ভাল লাগে না সমুদ্র ভাল লাগে? পাহাড়। আর মানে প্রাকৃতিক, মানে বন জঙ্গল বেশি ভালো লাগে নাকি শহুরের দৃশ্য বেশি টানে? একদম না, বন জঙ্গল, বৃষ্টি, প্রচুর সবুজের মধ্যে বসে আছি, বৃষ্টি হচ্ছে, আমি ভিজছি, ভাবতেই ভালো লাগে। ভেজ না নন ভেজ? একদম ভেজ, পিওর ভেজ খেতে আমি ভালোবাসি, এবং আমি খাইও তাই। আর বেড়াতে এখন যদি আমি আপনাকে চুজ করতে বলি যে কোথায় যাবেন, তো সেটা কোন জায়গা? অ্যাকচুয়ালি সবসময় না আমার দেশেই ঘুরতে ভালো লাগে, আর আমার সব সময় একটা প্রিয় জায়গা হচ্ছে দার্জিলিং। মানে ওটা আমি যতবার যাই ততবার ভালো লাগে। তো আমাকে যদি তুমি এই মুহূর্তে বলো কোথায় যেতে, আমি বলবো তাহলে দার্জিলিং যাই, আমাকে নিয়ে চলো, মেলে বসে কফি খাবো। দার্জিলিংটা খুব ভালো লাগে, ভালোই, মানে আমাদের এই ওয়েদারে, আবহাওয়ায়
আমার সবসময়ের জন্য প্রিয়। রকম আবহাওয়া সবসময় না, পাহাড় দেখো সব পাহাড়ই আবহাওয়া আলাদা সুন্দর, কিন্তু আমি বোধহয় বিয়ের পর প্রথম গেছিলাম দার্জিলিং বলে বোধহয় আমার ওখানে একটা আলাদা অ্যাট্রাকশন আছে। দার্জিলিং আমার সবসময়ের জন্য প্রিয় একটা জায়গা। তাহলে এই এই যে জীবন, এই জীবনে মানে কোন রকম রিগ্রেটিং নেই, কোনো অখুশি নেই? হ্যাঁ, অখুশি আছে। সেটা হচ্ছে হয়তো কোনো কোনো সময় মনে হয় হয়তো বাবা মাকে অনেকটা কষ্ট দিয়েছি কোনো কোনো ব্যাপারে, সেগুলো না দিলেই ভালো হতো। হয়তো শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে নিয়ে কোনো কোনো সময়, যদি জানি না, যদি ওনারা, আমি চেষ্টা করতাম সবসময় যাতে ওনারা আমাকে দিয়ে কষ্ট না পায়, কিন্তু হয়তো পেলেও পেতে পারেন, সেটা তো উনি কখনো বলেননি। সেটা মনে হয় যে আমাকে নিয়ে ওনারা হ্যাপি ছিলেন কি, সেই জায়গাটা থেকে মনে হয়। হ্যাঁ, কিন্তু রিগ্রেট আমার এই জায়গাটা প্রচুর পরিমাণে আছে যে আমি মহার বাবাকে খুব জ্বালিয়েছি, এটা সত্যি। আর লাস্ট প্রশ্ন, চরম সাফল্য আর চরম ব্যর্থতা, এটার কি মানে? আমার কাছে না ব্যর্থতা মানে, আমি খুব বিশ্বাস করো, আমি কি বলবো, ভীষণ, অনেকে থাকে না যে ভীষণ ভাবে ইঁদুর দৌড়ে আমাকে এইটা মানে নাম্বার 1 হতে হবে, গোলটা পৌঁছতে হবে। আমার কাছে এইরকম কোনো ব্যাপার নেই। না, আমি ঠিক সেই অর্থে বলছি না, সবকিছু মিলিয়ে মানে জীবন, হ্যাঁ আমার মনে হয় সবকিছু মিলিয়ে যে চরম সফলতা চরম ব্যর্থতা, এই দুটো কিরকম জায়গায়? আমার মনে হয় যখন আমার সফলতা আসবে সেটাও খুব আনন্দ করে নেব, ব্যর্থতা আসলেও আমাকে সেটাও খুব সহজ ভাবে গ্রহণ করা উচিত, সেটা নিয়ে ডিপ্রেসড না হয় ভালো। কারণ জীবন মানেই চড়াই উতরাই, শুধুমাত্র মসৃণ ভাবে হাঁটার নাম জীবন নয়। জীবন কোনো কোনো সময় মসৃণ, কখনো একটু উঁচু, কখনো নিচু, এবং জীবনের বৈচিত্র্যই তাই। জীবনের বৈচিত্র্য মানেই হচ্ছে ভালো লাগা মন্দ লাগা, হাসি কান্না আনন্দ, সেই জন্যই জন্ম আছে মৃত্যু আছে। তো ঈশ্বরই এইভাবে একটা ব্যালেন্স করেই কিন্তু আমাদের পাঠিয়েছে যে চরম গরমের পরে বৃষ্টি হবে, তার মানে কি জীবন মানে গরমও থাকবে বৃষ্টিও হবে। তো সবকিছুকে মানে মানিয়ে নেওয়াটাই আমার কাছে মনে হয় যে ঠিক বলে মনে হয়। আর মানে কাকে জীবনের আদর্শ মনে হয়, যে আছে না এরকম যে এই গানের কথাটা, মানে আমার এই দুঃখের সময় এই গানের কথাটা একদম সঠিক, এর থেকে বেশি সঠিক হতে পারে না। আবার আমার আনন্দের সময় এর থেকে বেশি সঠিক গানের কথা আর হতে পারে না, বা কবিতার কথা। তুমি কি গান দিয়ে মানে গানের দিক দিয়ে, গানের দিক থেকে, কবিতার দিক থেকে, সব দিকে, মানে কে তোমার জীবনের আদর্শ? দেখো, গান আমার চিতাতেই সব শেষ, এর থেকে মনে হয় না যে জীবনের আর অন্য কোনো আনন্দ বেশি ছোঁয়নি। এত সত্যি কথা আর কোনো গানে আছে যেটা একদম রিয়েল, মানে ধরো এই মন তোমাকে, বা ধরো আরো দূরে চলো যাই, এগুলো অনেক সময় মিথ্যে হতে পারে, কিন্তু এই তো জীবন চিতাতেই সব শেষ, অজয় দাসের গান, এটার কিন্তু কোনো মিথ্যে নেই, এটা সত্যি জীবনের শেষটা ওতেই হয়। সেইটা যদি আমার, কেন ওটা আমাকে ছোঁয়, আমি যদি ওইটা মনে করে চলতে পারি, তাহলে কিন্তু মানুষের সাথে ব্যবহারটাও আমি সেই বুঝেই করব। আমার কিন্তু সব সময় মনে হবে সবাই চলে যাবে, একটা দিন সবাই চলে যাব, তাহলে কেন তোমাকে আমি ছোট ছোট বড় ব্যাপারটা থাকবে কেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সেই তার মানে ব্যাপারটা আমি এটাই ঘুরিয়ে আনলাম, রবি ঠাকুরের উপরে যাওয়ার উপায় নেই। আমি এটা শুনতে চাইছিলাম যে রবীন্দ্রনাথ আসতে পারে, তুমি সব শেষ শুনলাম, বাট ওটা আমি গানটা বললাম, শেখাটা না। আমি জানতে চেয়েছি যে মানে একদম রবীন্দ্রনাথের গান তুমি যেটা শুনবে, যেটা পড়বে, যেটা দেখবে, সেই গান তোমার জীবনে ফেরানো। না, তুমি একটা জিনিস তোমাকে বলি যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন চলবে না, সেটাই তো আমি বললাম না তোমাকে যে আনন্দের সময় মনে হবে। আমার বুঝতে ভুল হয়েছে একটু, রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন চলবেই না। আর আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে মানে তুমি বলো রবীন্দ্রনাথকে আমার প্রেম,
পুজোয় বলো, প্রেমে বলো, আনন্দে বলো, কান্নায় বলো, জীবনে যে শেষ কোথায় আমার জীবনে, এই যে সেখানেও রবীন্দ্রনাথ, উপলব্ধিতেও এইখানেও রবীন্দ্রনাথ। আবার ধরো আমি যদি দুঃখে আমি মানে ভাবি, সেখানেও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একটা কারণেই, মানে রবীন্দ্রনাথ সম্বন্ধে কয়েকজন লেখকের কয়েকটা কথা পড়লাম, আমি একটু পড়াইও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ারে 11-12 ফার্স্ট ইয়ার পড়াই, সেদিন ওদের বোঝাচ্ছিলাম তাই যে মানে উনি সৈয়দ মোস্তফা সিরাজ, উনি বলেছেন যে রবীন্দ্রনাথের সব গান ওনাকে কবি সম্রাট বলেছেন, গায়ক সম্রাট উপাধি দিয়েছেন, উনি নিজে নিজে বলেছেন। কারণ রবীন্দ্রনাথের মতন যে সব গান শেষ থেকেও যে আবার শুরু হয়, সেটা উনি সব গানেই বলেছেন। কোনো গান নেই তার হতাশার, আমি দুঃখে ভেঙে সেখান থেকে উঠেছি। ওই যে তোমায় বললাম, কারণ এইখানটাই আমি জানতে চেয়েছিলাম রবীন্দ্রনাথ তোমার কথাটা একদম মিলে গেল যে আমাদের এই রাজার রাজত্ব, মানে একদম মানে ভীষণ ভাবে রবীন্দ্রনাথ, মানে আমি কবিতা করি, রবীন্দ্রনাথ ছাড়া আমার প্রেমে রবীন্দ্রনাথ, আমার হতাশায় রবীন্দ্রনাথ, আমার দুঃখে রবীন্দ্রনাথ, আমার আনন্দে রবীন্দ্রনাথ, আমার পরিবারের কারোর মৃত্যুতে রবীন্দ্রনাথ, সর্বোচ্চ রবীন্দ্রনাথ। এবং আমার, তুমি ভাবো রবীন্দ্রনাথ, আমার একটা কথা মনে পড়লো, ঋতুপর্ণ সেন মানে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনার কি বক্তব্য, উনি বলেছিলেন আমার চোখে রবীন্দ্রনাথ একজন ভীষণ মানে একজন নারী, রবীন্দ্রনাথ একজন নারী। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, আমি কিন্তু ভীষণ ভাবে মানি এই কথাটাকে। খুশি হয়েছি এই কারণে যে তিনি মেয়েদের মতনই দয়ালু ছিলেন। কেন নারী? কারণ নারীরা প্রত্যেকে মানে পুরুষদের মতন একদম অতটা নির্দয় বোধহয় কোনো নারী হতে পারে না। আমার যেখান থেকে মা একজন হতে গেলে যা গুণের দরকার, সেগুলো সব রবীন্দ্রনাথের মতন নারী মনের কথা কে বলেছে আজ অব্দি? সেটাই। খোকা মাকে সুদয় দেখে এলেন, আমি কোথা থেকে কোনখানেতে লুকিয়েছিলি আমারে, মা শুনে কা হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। যে সত্যি একটা বাচ্চা মেয়ে একটা বালিশকে সন্তান ভেবে খেলে, ওটা তো তার বুকে আছে সন্তানের, ছোট থেকে যে সে পুতুল খেলে আমার বাচ্চা ঘুমোচ্ছে, এটা রবীন্দ্রনাথ যদি একটা নারী না হবে বুঝবে কি করে? তাহলে ঋতুপর্ণ কেন ভুল কি বলেছিলেন? একদম নারী হয়ে আমি নারীর কথা তো ভালো বলতে পারবো না। সেজন্য রবীন্দ্রনাথকে না আমি মানুষই ভাবি না, উনি আমার কাছে কি অনেক ওপরের স্তরে ঋষি মহারিষি মানুষ। উনি এমনিতেও মানে ঋষি কবি, একদম একদম আমার প্রেমিক পুরুষ বলবো। আমার কোনো সঞ্চালনা করতে গেলে আমি রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি, তো সেখানে বলি যে ঋষি কবি বললেন, একদম খুললেন, একদম একদম। আমার বোন, তুমি যদি মানে আমার বোনের সাথে বসে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলো, আমার বোন রবীন্দ্র মানে সাহিত্যের উপরই ওর মানে ওর ইয়ে করা অনার্স নাও, আমি মাস্টার্স করেছি, ওরও মাস্টার্স করা রবীন্দ্র সাহিত্যের উপরে। তো আমার বোন খুব বলে, মানে ওর যে কথাটা খুব বলে, ওরা আমাকে যদি ভূতের রাজার মতন বর দিত না, মানে আমাকে শুধু বলতো একটা বর ভূতের রাজা দিত, আর সেটা যদি বলতো যে কি চাই, আমি শুধু বলতাম একদিনের জন্য আমি রবীন্দ্রনাথ, মানে আমি বলবো যে রবীন্দ্রনাথ আমি স্বামী হিসাবে পেতে চাই একদিনের জন্য, মানে প্রেমটা এই জায়গায় একদিনের জন্য আমার স্বামী হবে। মানে রবীন্দ্রনাথ ওর ঘরে ঢুকলে শুধু রবীন্দ্রনাথ, শুধু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কাজে সারা কিছু মিলে গেল। আমি তো গানটা শুনে একটু আমার একটু মানে ভেতরে কেমন লাগছে আসলাম, তারপরেই আসলাম যে ওই কথাটা আসলাম আমি ফিল্মেটিক ব্যাপারে গো, ফিল্মেটিক ব্যাপারে মৃত্যু থেকে জীবনে ফেরান রবীন্দ্রনাথ। একদম। তুমি দেখো না, আমি কিছুদিন আগে আমার একটা ছবি করলাম, সেটা হচ্ছে তেতো, সেখানে তো আমি ওই আগুনের পরশমণি ওই গানটার সাথে আমি একটা ফিউশন করেছি ওয়েস্টার্ন,
সেটা করলাম। আমার প্রচুর ছবিতে তুমি কাগজের নৌকো ব্যাকগ্রাউন্ডে আমার মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে ভরা। আমি অনেক কাজ করি যেখানে রবীন্দ্রনাথ থাকে আমার, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, নিজেকে গ্রুম করি আমি এটা ভেবে, সেলফ গ্রুমিং করে, যে একলা চলো, একলাই চলতে হবে, তোমার ডাক শুনে কে আসবে না আসবে তোয়াক্কা করো না। সেখানে রবীন্দ্রনাথ পথ প্রদর্শক আমাদের। খুব ভালো লাগলো কথা বলে শুনে, আর এবং শেষটা আমার মিলে গেল বলে আরো ভালো লাগলো, কারণ আমি আমার ভীষণ ভালো লাগলো। মানে হয় না যে কোনো কোনো মানুষকে ভীষণ ভালো লাগে, তোমাকেও আমার খুব ভালো লাগলো। এখন বুঝতে পারছি তোমার সাথে আমার মানসিকতাটা অনেক কিছু মেলে বলেই বোধহয় ওই ভাইব্রেশনটা হলো। তুমিও খুব ভালো মানুষ, বুঝতে পারলাম। থ্যাংক ইউ। এবং তুমিও খুব আবেগপ্রবণ মানুষ, না রবীন্দ্রনাথকে তো ভালোবাসতে পারবে না? আসলে আমি কবিতার মানুষ, মানে কবিতা নিয়েই থাকি, তো আমি এই কি ব্যাপার, কবিতা বলো গান বলো সবই শিল্প না, বরং কবিতাটা আবার একটু কঠিনও, কারণ মানে শুধুমাত্র গলা দিয়েই ওটা বের করা, কোনো হাত নাড়া যাবে না, আবৃত্তি করা তো সাংঘাতিক ভীষণ ভাবে মানে উচ্চারণ, বাচিক শিল্পীদের তো একটা বিরাট ব্যাপার, মানে বিরাট ব্যাপার। আমার মানে এই জন্য মানে রবীন্দ্রনাথ আমার প্রধান পুরুষ, একদম আমারও প্রেমিক পুরুষ। সেটা আমি ঠিক মানে ওরকম ভাবি না। কেউ কেউ থাকেন না যে কারো জীবনে যে ঈশ্বর হয়ে, যখন আমি খুব ভেঙে পড়বো আমাকে তার কথা পথ দেখাবে, একদম আমাকে তার মানে পথ চলা, আমাকে চলা, নিশ্চয়ই এটা আমি এরকম ভাবে একদম ঠিকই ভাবো। ঠিকই ভাবো, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে চললে পরে ওনার মধ্যে দিয়ে তুমি সারাটা জীবন চলতে পারবে, তুমি সর্ববিষয়ে ওনাকে পেয়ে যাবে, মানে উনি হচ্ছেন অলরাউন্ডার, একদম সবকিছু অলরাউন্ডার। তো ভালো লাগলো আমাদের খুব ভালো লাগলো, আমরা উড়ানের পক্ষ থেকে তোমাকে আমারও ভীষণ ভালো লাগলো জানাই, ভীষণ ভালো লাগলো, আড্ডা মেরে। ভালো থেকো তোমরা সকলে মিলে, মানে তোমাদের পরিবার সবাই, তুমিও খুব ভালো থেকো একদম। আর তোমার এই ফুল ইউনিট খুব ভালো থাকুক, আর তোমার এই চ্যানেলটা আরো অনেক 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 এগিয়ে যাক, এটাই সবচেয়ে বড় কথা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম আরেকজন সেলিব্রিটির সাথে, ততক্ষণ নমস্কার।